পৈতৃক সম্পত্তি বন্টনের আইনি গোলকধাঁধা ও মুক্তির পথ। প্রথমেই আসি বন্টনের প্রাথমিক ধাপ, ওয়ারিশ সার্টিফিকেট বা ফরায়াজের মারপ্যাচ। আপনারা অনেকে মনে করেন বাবা মারা গেছে মানেই আমি জমির মালিক হয়ে গেছি। কথাটা সত্য, কিন্তু আইনের চোখে আপনি কতটুকু মালিক, এখানেই শুরু হয় প্রথম জটিলতা। পৈতৃক সম্পত্তি বন্টনের প্রথম এবং প্রধান ধাপ হল ওয়ারিশ কায়েম, যেটা না হলে আপনি মুসলিম হন বা হিন্দু। আপনার প্রথম কাজ হলো ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে একটি সঠিক ওয়ারিশন সার্টিফিকেট সংগ্রহ করা। অনেকেই এখানে ভুল করেন, নিজের কোনো ভাই বা বোনকে বাদ দিয়ে সার্টিফিকেট তৈরি করেন। মনে রাখবেন, এটি একটি ফৌজদারি অপরাধ। মুসলিম উত্তরাধিকার আইনে ফরায়েজ বা সম্পত্তি বন্টন অত্যন্ত নিখুঁত। এখানে কারো অংশ অর্ধেক, কারো 1/4 অংশ বা স্ত্রীর ক্ষেত্রে 1/8 অংশ নির্ধারিত থাকে। আমি বলতে চাচ্ছি, মুসলিম আইনে ফরায়েজ অনুযায়ী সম্পত্তি অবশ্যই নির্ধারিত। এই গাণিতিক হিসাবটি যদি আপনি শুরুতেই একজন দক্ষ আইনজীবীকে দিয়ে নিশ্চিত না করিয়ে নেন, তবে পরবর্তী 30 বছরে আপনার এই জমির ঝামেলা মিটবে না। কেন ফরায়েজ জরুরি? ধরুন আপনার বাবা মারা যাওয়ার সময় আপনার দাদাকে জীবিত রেখে গেছেন। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আপনার দাদার একটি অংশ সেখানে রয়েছে, কিন্তু আপনি যদি তা মেনে শুধু ভাই বোনদের মধ্যে ভাগ করার জন্য পরিকল্পনা করেন, তবে সেই বন্টন কোনোদিনও আইনত ভিত্তি পাবে না। হিন্দু আইনেও ঠিক তেমনি স্বপিণ্ড বা উত্তরাধিকারীদের তালিকা সুনির্দিষ্ট। তাই বন্টনের আগে বুনিয়াদ বা বেসমেন্ট শক্ত করা খুবই জরুরি। তাই সঠিক ওয়ারিশন সনদ নিন এবং আপনার হিস্সা কাগজে কলমে বুঝে নিন। বন্টননামা দলিল বা পার্টিশন ডিড, কেন এটি আপনার রক্ষা কবচ? এবার আসুন সেই জায়গায় যেখানে 99% মানুষ ভুল করে মৌখিক বন্টনে। আপনারা ভাই বোন মিলে বসে ঠিক করলেন, ভাই তুই উত্তর পাশে নে, আমি দক্ষিণ পাশে নেই। মাঝখানে একটি সীমানায় খুঁটি দিলেন আর মনে করলেন জমি ভাগ হয়ে গেল। কিন্তু আজ আপনাদের সাবধান করে দিচ্ছি, মৌখিক বন্টনের কোনো আইনগত ভিত্তি নেই বাংলাদেশে। 1908 সালের রেজিস্ট্রেশন আইনের 17(1) ধারা অনুযায়ী এবং 2004 সালের সংশোধনী অনুযায়ী পৈতৃক সম্পত্তি বন্টন করতে হলে অবশ্যই তা রেজিস্ট্রেশন করা বন্টননামা দলিল বা পার্টিশন ডিডের মাধ্যমে করতে হবে। আপনার যদি রেজিস্ট্রেশন বন্টননামা না করেন, তবে আপনার নামে আলাদা খতিয়ান বা নামজারি হবে না। আর নামজারি না থাকলে আপনি সেই জমি কোনোদিনও বিক্রি করতে পারবেন না, এমনকি ব্যাংক থেকে কোনো টাকাও লোন করতে পারবেন না। সবচেয়ে বড় বিপদ কখন হয় জানেন? যখন 20 বছর পর আপনার ভাই মারা যাবে এবং তার ছেলেরা বলবে আমরা তো মৌখিক বন্টন মানি না। তখন আপনি আপনার তৈরি করা বসত বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার ঝুঁকিতে পড়বেন। বন্টননামা দলিলে প্রতিটি অংশীদারের চৌহদ্দি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সীমানা স্পষ্ট করে লেখা থাকে। এটি একটি ম্যাপ বা নকশার মতো। তাই হাত জোর করে বলছি, নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আজই রেজিস্ট্রেশন বন্টননামা দলিলের উদ্যোগ গ্রহণ করুন। এটি করতে সামান্য খরচ হবে, যা আপনার আগামী প্রজন্মের কয়েক লক্ষ টাকার উকিলের ফি বাঁচিয়ে দিতে পারে। আপনার যদি অংশীদাররা জমি দিতে না চাইলে আপনার ব্রহ্মাস্ত্র কি? এখন অনেকের মনেই হয়তো প্রশ্ন উদয় হচ্ছে, ভাই আমি তো বন্টন করতে চাই, কিন্তু আমার বড় ভাই বা চাচা তো বসতেই চায় না, তারা গায়ের জোরে সব দখল করে রেখেছে। এই পরিস্থিতিতে আপনার ভয় পাওয়ার কিছু নেই, আইন আপনার সাথে আছে। প্রথম পদক্ষেপ হবে আপনি একটি লিগ্যাল নোটিশ পাঠান। একজন রেজিস্টার আইনজীবীর মাধ্যমে আপনার দাবি এবং
ফারায়েজের হিসাব উল্লেখ করে তাদের 15 দিন বা 30 কর্মদিবসের মধ্যে সময় দিন। অনেক সময় উকিল নোটিশ পেলেই দখলদাররা নড়ে চড়ে বসে এবং আপোষ বন্টন করতে রাজি হয়। যদি তাতেও কাজ না হয় তবে আপনার পরবর্তী পদক্ষেপ হলো দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা বা পার্টিশন স্যুট করা। এটি জমি উদ্ধারের সবচেয়ে শক্তিশালী এবং আইনি প্রক্রিয়া। মামলায় আপনার দুটো ডিক্রি হবে, একটি হচ্ছে প্রাথমিক ডিক্রি, অপরটি হচ্ছে ফাইনাল ডিক্রি বা চূড়ান্ত ডিক্রি। আদালত একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করবেন, যিনি পিতা দিয়ে মেপে আপনার পুরো অংশ বুঝিয়ে দিবেন এবং সীমানায় খুঁটি পেতে বুঝিয়ে দিবেন। যদি কেউ তখন বাধা দেয় তবে তাকে জেলের ভাতও খেতে হতে পারে। তাই জমি দিতে না চাইলে গালাগালিজ না করে সরাসরি আইনের আশ্রয় নিন। নামজারি বা মিউটেশন মালিকানার শেষ সিলমোহর। বন্টননামা দলিল হয়ে যাওয়ার পর আপনার কাজ কিন্তু শেষ নয়। আপনার পকেটে থাকা দলিল কিন্তু 100% নিরাপদ নয় যতক্ষণ না আপনি নামজারি বা মিউটেশন করছেন। এসিল্যান্ড অফিসে গিয়ে আপনার দলিলের ভিত্তিতে পুরনো খতিয়ান কেটে নিজের নামে নতুন খতিয়ান খুলতে হবে। সহজ কথায় বন্টননামা দলিল হলো আপনার অধিকারের প্রমাণ, আর নামজারি হলো নতুন খতিয়ান বা সরকারের খাতায় আপনার নাম ওঠানো। আপনি যদি নামজারি না করেন তবে সরকারের খাজনা আদায়ের রসিদে আপনার নাম উঠবে না। ফলে ভবিষ্যতে জমিটি কোনো কারণে সরকারি অধিগ্রহণে পড়লে আপনি ক্ষতিপূরণ পাবেন না। তাই দলিল হওয়ার 30 থেকে 45 দিনের মধ্যেই নামজারি আবেদন অবশ্যই করবেন। আমি জানি আপনারা অনেক তথ্য পেয়েছেন বা হয়তো এই তথ্যগুলো জানতেন না। আপনাদের মনে এখন অনেক পাহাড় সমান প্রশ্ন জমে আছে। দয়া করে আপনাদের প্রশ্নগুলো সুনির্দিষ্টভাবে লিখুন। যেমন, আমার বাবা 1990 সালে মারা গেছেন, এখন বন্টন হয়নি, এখন আমার কি করা উচিত? আর দলিলে আছে কিন্তু খতিয়ানে নাম ভুল, কি করব? এই ধরনের প্রশ্নগুলো আপনারা আমাকে করতে থাকুন। আরেকটি কথা বলবো, অবশ্যই আপনারা হয়তো প্রশ্ন করবেন এবং আপনাদের একটি প্রশ্ন হাজার মানুষের উপকারে আসবে। আর হ্যাঁ, ইউটিউব দেখছেন, অবশ্যই আইনের পথে আলো সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ আইনের পথে আলোকে লাইক করুন।